হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল অফ অধ্যায়ন একাডেমি। অধ্যায়ন একাডেমির ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয়, কয়েকদিন আগে কানাডার আলবার্টা প্রভিন্সের কানানাস্কিতে আয়োজিত 51st G7 সামিট এবং তার তাৎপর্য নিয়ে। G7 অর্থাৎ সারা বিশ্বের সবচেয়ে ধনী বা সবচেয়ে উন্নত 7টা দেশের এক মেলবন্ধন। এটা একটা ইন্টারন্যাশনাল পলিটিক্যাল এবং ইকোনমিক ফোরাম, যেটা অনেক লফটি আইডিয়ালস বা বড় বড় আদর্শের কথা বলে থাকে বা তার প্রচার করে থাকে। কীরকম আদর্শ? সেটা হলো রিজিওনাল কোঅপারেশন, নিজেদের এবং সারা বিশ্বের ইকোনমিক ডেভেলপমেন্ট, সোশ্যাল কোঅপারেশন, সেই সঙ্গে সোশিও কালচারাল এবং ইকোনমিক প্লুরালিটি এবং গ্লোবাল গভর্নেন্সের মতন কনসেপ্ট তাকে বাহবা দেওয়া। 1973 সালে সারা বিশ্বে যখন অয়েল ক্রাইসিস বা তেল সংকট চলছে, সে সময় পাঁচটা উন্নত দেশের ফাইন্যান্স মিনিস্টার বা অর্থমন্ত্রীরা ওয়াশিংটন ডিসিতে মিলিত হন এই সংকট থেকে কিভাবে বেরোনো যায় তার কর্মসূচিকে নির্ধারণ করতে। এই 5টা দেশ কারা কারা ছিল? অর্থাৎ 1973 সালে ওয়াশিংটন ডিসিতে ইনফরমালি, কিন্তু আজকের আমরা যে G7 দেখছি তার বীজ প্রথিত হয়েছিল। এই 5টা দেশ ছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমরা জানি সারা বিশ্বের বর্দা, এবং সেই সঙ্গে ইউনাইটেড কিংডম, ওয়েস্ট জার্মানি কারণ সে সময় জার্মানি দুটো ভাগে বিভক্ত ছিল বার্লিন গেটের বরাবর, ওয়েস্ট এবং ইস্ট জার্মানি তদানীন্তন যে সোভিয়েত ইউনিয়ন তার দিকে ঝুঁকেছিল, এবং ওয়েস্ট জার্মানি পশ্চিমী যে দুনিয়া তার দিকে ঝুঁকেছিল, ক্যাপিটালিস্ট পশ্চিমী দুনিয়ার দিকে ঝুঁকেছিল। তাহলে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউকে, ওয়েস্ট জার্মানি, ফ্রান্স এবং জাপান 1973 সালে প্রথমবারের জন্য ইনফরমালি এই 5টা দেশের ফাইন্যান্স মিনিস্টাররা মিলিত হয়েছিল। এরপরে 1975 সালে ফ্রান্সের র্যাম্বুইলে প্রভিন্সে, সেক্ষেত্রে এই 5টা দেশের সঙ্গে ইটালি মিলিত হয় ফরমালি, এবং প্রথমবারের জন্য G7 অর্থাৎ আজকের G7 বা তৎকালীন G6 এর সামিট অনুষ্ঠিত হয়। এবং এই সামিটে অনেক বড় বড় কথা বলা হয়ে থাকে। তৎকালীন যে ব্রেটন উড কনফারেন্স, সেটাকে নিয়ে আলোচনা করা হয়ে থাকে, যে পরিবেশের উপর যে চাপ সেটাকে নিয়ে আলোচনা, সারা বিশ্বে শান্তির বাতাবরণকে বজায় রাখা, এবং তখন যে রিসেশন চলছিল সারা বিশ্ব জুড়ে, যে গ্লোবাল রিসেশন, অর্থনীতির যে রিসেশনটা চলছিল সেই বিষয়ে আলোচনা করা এই প্রথম সামিটে হয়ে থাকে। 1976 সালে এই G6 এর সঙ্গে, অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউকে, ওয়েস্ট জার্মানি, ফ্রান্স, জাপান এবং ইটালি, তার সঙ্গে সপ্তম দেশ হিসাবে যুক্ত হয় কানাডা। 1981 সালে ইউরোপিয়ান ইউনিয়ন, যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের বেশ কিছু দেশ অলরেডি এর মধ্যে সামিল রয়েছে, তাই ইউরোপিয়ান ইউনিয়ন নন এনুমারেটেড মেম্বার হিসাবে এই G7-এ সামিল হয়। নন এনুমারেটেড কারণ সংখ্যাগত দিক থেকে ইউরোপিয়ান ইউনিয়নকে ধরা হবে না, যদিও পলিসি মেকিংয়ের দিক থেকে ইউরোপিয়ান ইউনিয়ন উইল বি আ পার্ট অফ দিস G7। পরবর্তীকালে আমরা জানি যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় এবং সেখান থেকে রাশিয়ার জন্ম হয়, এবং রাশিয়া 1998 সালে, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন ভাঙবার পরে 1998 সালে ডিসইন্টিগ্রেশন অফ ইউএসএসআর এর পরবর্তীতে 1998-এ রাশিয়া এই G7-এর পার্ট হয় এবং G7 G8 নামে বিশ্বের দরবারে পরিচিত হতে থাকে। যদিও 2014 সালে রাশিয়াকে এই G8 থেকে বহিষ্কার করা হয়ে থাকে এবং G8 আবার G7 নামে পরিচিত হয়, যে নামে তার বর্তমান পরিচয় রয়েছে। এবারে G7 সামিটটাকে নিয়ে সারা বিশ্বের কিন্তু আগ্রহ ছিল অসীম, কারণ সারা বিশ্বে চলছে একটা অশান্ত পরিস্থিতি। একদিকে দীর্ঘদিন ধরে চলছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ, আরেকদিকে চলছে কিছুদিন আগে আমরা দেখেছি যে পহেলগামে পাকিস্তানের যে সন্ত্রাসবাদী আক্রমণ, তার পরবর্তীতে ভারত এবং পাকিস্তানের যুদ্ধের বাতাবরণ, এবং সেই সঙ্গে ইসরায়েল প্যালেস্টিন কনফ্লিক্ট, এবং বর্তমানে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধের পরিস্থিতি, সব কিছুকে নিয়ে সারা বিশ্ব অপেক্ষা করছিল এই G7 সামিটের মধ্য দিয়ে, G7 সামিটের দিকে তাকিয়েছিল, G7 সামিটের দিকে, যে এমন কোনো শান্তির বার্তা আসবে এই G7 থেকে, যেখান থেকে সারা বিশ্বে একটা শান্তির বীজ প্রথিত হবে, শান্তির বাণী ছড়িয়ে যাবে, এবং চারদিকে যে যুদ্ধের বাতাবরণ চলছে সেই যুদ্ধ শেষ হয়ে আবার একটা শান্তির পরিস্থিতি উদ্ভূত হবে। আনফর্চুনেটলি এসব কি হলো না, আমরা সেটাই দেখতে চলেছি সামনের এই ভিডিওতে। যাই হোক, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে G7 সামিটে আমরা খুব দেখলাম যে G7 সামিটে অ্যাটেন্ড করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু অ্যাটেন্ড করবার পরে খুব তাড়াতাড়ি কিন্তু এই সামিট ছেড়ে তিনি চলে যান।
যদিও সামিট ছেড়ে চলে যাওয়ার আগে তিনি দুটো কথাকে খুব ইম্পর্টেন্ট কথা বলেন। প্রথম কথা কি? প্রথম কথা তিনি বলেছিলেন যে 2014 সালে রাশিয়াকে এই G7 থেকে বা তৎকালীন G8 থেকে বহিষ্কার করাটা একটা বড়সড় ভুল ছিল, এবং তিনি উল্লেখ্যভাবে আরও এই কথাটা বলেন যে সামনের দিনে চায়না কিন্তু G7 এর পার্ট হতে পারে, অর্থাৎ G7 আবার G8 হতে পারে। অর্থাৎ রাশিয়া এবং চায়না যদি যুক্ত হয় তাহলে G9 হওয়ারও সম্ভাবনা আছে, এরকম ইঙ্গিত কিন্তু তিনি দিয়ে যান। তাহলে ডোনাল্ড ট্রাম্প, অর্থাৎ যিনি এই বর্দা আমেরিকার প্রেসিডেন্ট, তিনি এত তাড়াতাড়ি বেরিয়ে গেলেন কেন, সেই নিয়ে সারা বিশ্বে জল্পনা তুঙ্গে হয়। ডোনাল্ড ট্রাম্প বলেন যে মিডল ইস্ট নিয়ে খুব গুরুত্বপূর্ণ কাজের জন্য তিনি বেরিয়ে যাচ্ছেন। স্বভাবতই সারা বিশ্ব ভাবে যে ইরান এবং ইসরায়েল নিয়ে তিনি নাকি সিজফায়ারেরও মেডিয়েশন করতে পারেন, কারণ ইতিমধ্যে তিনি ক্লেম করেছেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধের বাতাবরণ তৈরি হয়েছিল, যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি শান্ত হয় তার নিজের মধ্যস্থতার জন্য, অর্থাৎ ইউএস ব্যাকড মেডিয়েশনের জন্যই নাকি ভারত এবং পাকিস্তান সিজফায়ারে রাজি হয়। সেটাই যদি হয়ে থাকে তাহলে সারা বিশ্ব কিন্তু অপেক্ষা করছিল আবার আরেকটা যুদ্ধ ফিরে শান্তি আসুক এবং ইরান এবং ইসরায়েলের মধ্যে ট্রাম্প আবার মধ্যস্থতা করুন। আনফর্চুনেটলি সেরকম কিছু এখনো অব্দি শোনা যায়নি। আমরা আশায় রয়েছি যে সামনের দিনে ট্রাম্প এরকম মধ্যস্থতা আবার করবেন। শুধুমাত্র কৃতিত্ব দাবি করা নয়, এবার কৃতিত্ব কিছু কাজও তিনি এবার কিন্তু করবেন, এমনটাই আমরা আশা করছি। কিন্তু উল্লেখ্যভাবে এই G7 সামিটে সার্বিকভাবে একবারের জন্য ইরান ইসরায়েলের সিজফায়ার নিয়ে কোনো রকম কথা বলা হয়নি, যদিও গাজা স্ট্রিপে সিজফায়ারের কথা বারংবার উচ্চারিত হয়েছে। ইরান এবং ইসরায়েলের ক্ষেত্রে ইসরায়েলকে সম্পূর্ণভাবে ইউনানিমাসলি আনইকুইভোকালি G7 সাপোর্ট করেছে। তাহলে যে লফটি অ্যাম্বিশন নিয়ে G7 এর প্রতিষ্ঠা হয়েছিল, যে সারা বিশ্বে শান্তির বাতাবরণ বজায় রাখা, জিওপলিটিক্যাল ইন্টারভেনশন যাতে বিশ্বে শান্তি বজায় থাকে, সেক্ষেত্রে G7 আজকের দিনে এক্স্যাক্টলি কি রোল পালন করছে, এই প্রশ্ন আমাদের মনে কিন্তু জাগে। G7 এর ক্ষেত্রে এই সামিটের আগে আমরা জানি যে এই সামিটে ভারতবর্ষ ইদানিংকালে G7 এর সমস্ত সামিটে কিন্তু ভারতবর্ষ মেম্বার না হয়েও ইনভাইটি মেম্বার হিসেবে তাতে অংশগ্রহণের জন্য ডাক পায়। এছাড়া এবারের এই 51তম G7 সামিটে ভারত ছাড়াও ডাক পেয়েছিল অস্ট্রেলিয়া, ব্রাজিল, মেক্সিকো, সাউথ আফ্রিকা এবং সাউথ কোরিয়া। অদ্ভুতভাবে তিনটে দেশ ডাক পেলে বা আমন্ত্রণ পেলেও কিন্তু এই G7 সামিটে সামিল হয়নি। তারা কারা? ইন্ডোনেশিয়া, ইউএই এবং সৌদি আরবিয়া। ভারতের কাছে এই G7 সামিট একটা বিরাট বড় চ্যালেঞ্জ ছিল, কারণ কিছুদিন আগে আমরা দেখেছি ভারত এবং পাকিস্তানের মধ্যে উদ্ভূত যে যুদ্ধ পরিস্থিতি, সেই ক্ষেত্রে সিজফায়ার আসে। সারা বিশ্ব থেকে ভারতকে, বিশেষ করে আমেরিকা, ভারতকে এবং পাকিস্তানকে রেস্ট্রেইন করতে জানায়, অর্থাৎ যুদ্ধ থেকে বিরত থাকতে জানায়। ঠিক আছে, কিন্তু আজকের ডেটে এই G7 সামিটে দাঁড়িয়ে পেহেলগাঁওয়ের যে পাকিস্তানের সন্ত্রাসবাদী হামলা, তার নিন্দা করা হলেও একবারের জন্য পাকিস্তান যেভাবে ইদানিংকালে সন্ত্রাসের চারণভূমি হয়ে উঠেছে সেটা নিয়ে একটি কথাও বলা হয়নি। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বারংবার করে তিনি এই G7 সামিটে কিন্তু তার বক্তব্যে বারংবার করে পাকিস্তানের ভূমিকা সারা বিশ্বে এই সন্ত্রাস ফেলানোর ক্ষেত্রে এবং ভারতের বুকে সন্ত্রাসের জন্য পাকিস্তানের ভূমিকার নিন্দা করেন। কিন্তু তা সত্ত্বেও G7 যারা অংশ নিয়েছিলেন তারা একবারের জন্য পাকিস্তানের কোনো রকম তিরস্কার করেনি বা পাকিস্তানকে নিয়ে কোনো রকম আলোচনা কিন্তু তারা করেননি। অর্থাৎ আমরা ভারতবাসীরা যখন আশা করছি যে G7 এর তরফ থেকে পাকিস্তানের যে ইদানিংকালে বা পাকিস্তানের যে সন্ত্রাস, তার তীব্র নিন্দা করা হবে, সে সময় আমরা দেখছি যে বিশ্বের যে মিডিয়াগুলো রয়েছে, ইন্টারন্যাশনাল মিডিয়া, তারা ইটালিয়ান প্রাইম মিনিস্টার মেলোনি এবং ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, তাদের মধ্যে যে গোপন কথা কি হয়েছে সেটাকে নিয়ে, সেই ছবিকে নিয়ে, সেই ভাইরাল ভিডিওকে নিয়ে আলোচনাতে ব্যস্ত। অর্থাৎ সন্ত্রাসের ক্ষেত্রে G7 নিজেদের ব্যাপারে প্রচণ্ড স্বার্থপর, কিন্তু যখনই ভারতের প্রসঙ্গ উঠেছে পাকিস্তানকে একবারের জন্য তিরস্কার করার প্রয়োজন পর্যন্ত বোধ করেনি। এটা ঠিক যে পেহেলগাঁওয়ে যে অ্যাটাকটা হয়েছে, সন্ত্রাসবাদী যে আক্রমণ হয়েছে, সেটাকে তীব্রভাবে নিন্দা করা হয়েছে,
কিন্তু এই আক্রমণের পেছনে পাকিস্তানের যে ভূমিকা ছিল, সেই ভূমিকাকে নিয়ে একটিবারের জন্য আলোচনা করা হয়নি এই G7 সামিটে। এই G7 সামিট কিন্তু ভারতের ক্ষেত্রে আরও একটা বড়সড় চ্যালেঞ্জ ছিল। কীরকম? আমরা জানি যে ইদানিংকালে ভারত এবং কানাডার সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক একদমই তলানিতে ঠেকে। আজ থেকে বছর 10 আগে 2014 সালে 2014-15-তে সে সময় G7 সামিটে তৎকালীন যে কানাডিয়ান পিএম ছিলেন স্টিফেন হার্পার, তার সঙ্গে প্রাইম মিনিস্টার মোদি, তার কিন্তু একটা ভালো দ্বিপাক্ষিক সম্পর্ক সূচনা করবার জন্য কথা হয়েছিল। এবং সে সময় আমরা জানি যে ভারত এবং কানাডার মধ্যে আর্লি প্রোগ্রেস ট্রেড এগ্রিমেন্ট বা ইপিটিএ এটার কথা হয়, যার মধ্য দিয়ে খাদ্য সুরক্ষা, ক্লিন এবং গ্রিন এনার্জি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মিনারেলস, বিভিন্ন বিষয়ে ভবিষ্যতের কথার পরিস্থিতি উদ্ভূত হয়েছিল। কিন্তু পরবর্তীকালে কানাডাতে ক্ষমতায় আসেন জাস্টিন ট্রুডো, এবং জাস্টিন ট্রুডো মদত দেন ভারত বিরোধী খালিস্তানি মুভমেন্টে। এবং এই খালিস্তানি আন্দোলন জাস্টিন ট্রুডোর মদত পেয়ে এক ভয়ঙ্কর রূপ ধারণ করে, এবং সেটার থেকে ভারত বারংবার করে বিশ্বের দরবারে কানাডার ভূমিকা, বিশেষ করে জাস্টিন ট্রুডোর ভূমিকা এই খালিস্তানি যে আতঙ্কবাদ তার বিরুদ্ধে তুলে ধরে, এবং ভারত এবং কানাডার সম্পর্ক একেবারে তলানিতে ঠেকতে থাকে। এবার কিন্তু ভারত এবং কানাডার পক্ষে একটা খুব ভালো সুযোগ ছিল, এবং মার্ক কার্নি অর্থাৎ কানাডিয়ান যিনি প্রাইম মিনিস্টার, তার সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটা ছিল প্রথম বৈঠক। এবং দুজনের মধ্যে কিন্তু এই সুযোগটা ছিল যে এতদিনের যে সম্পর্ক, সেই তলানিতে চলে যাওয়া সম্পর্ককে পুনরুদ্ধার করবার, এবং ভারতের পক্ষ থেকে যথেষ্ট সেই প্রচেষ্টা চালানো হয়। এবং সামনের দিনের জন্য ভারত এবং কানাডার যে সম্পর্ক, সেটাকে উন্নত করার কথা বলা হলেও আনফর্চুনেটলি যে মূল বিষয় নিয়ে ভারত এবং কানাডার সম্পর্ক এতটা খারাপ হয়েছে, অর্থাৎ খালিস্তানি মুভমেন্ট, খালিস্তানি সন্ত্রাসবাদ, সেটাকে নিয়ে কিন্তু মার্ক কার্নির মুখ থেকে একটিও শব্দ বেরোয়নি। সুতরাং ভারত অবশ্যই কানাডার সঙ্গে সামনের দিনে সম্পর্ক ভালো করবে, কিন্তু কানাডাকেও এই খালিস্তানি মুভমেন্ট নিয়ে কিন্তু তার স্ট্রিক্ট স্টান্স নিতে হবে। জাস্টিন ট্রুডো কি করেছিলেন আমরা জানি, এবং জাস্টিন ট্রুডো এর আগে 2018 সালে শেষবারের জন্য যখন কানাডাতে G7 সামিট হয়েছিল, সে সময় আমার মনে আছে যে প্রাইম মিনিস্টার, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তখনও ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের জন্য ইউএস প্রেসিডেন্ট ছিলেন, এবং তিনি এই জাস্টিন ট্রুডোকে ডিসঅনেস্ট অ্যান্ড উইক প্রাইম মিনিস্টার বলেছিলেন, এবং তিনি ব্যঙ্গ করেছিলেন যে কানাডা কোনো দেশ নয়, বরং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকারই 51তম রাজ্য। সুতরাং জাস্টিন ট্রুডোর ইমেজটা সারা বিশ্বের দরবারে কিন্তু এমনই ছিল, এবং পরবর্তীকালে মার্ক কার্নির কাছে একটা বিরাট চ্যালেঞ্জ, এবং তার অন্যতম অংশ হলো যে ভারতের সঙ্গে সম্পর্কের পুনরুদ্ধার। G7 সামিট যদিও সেরকম কোনো আশার আলো দেখাতে পারল না। G7 সামিটে ওভারঅল যে আলোচ্য বিষয়গুলো ছিল, রিজিওনাল কোঅপারেশন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এবং জিওপলিটিক্যাল ম্যাটার্স, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, কোয়ান্টাম অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সব কিছু থাকলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেরিয়ে যাওয়ার পর থেকে কোনো রকম উল্লেখ্য কিছু আলোচনা বা উল্লেখ্য কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেনি এই সামিটে। এর ফলে কোনো স্ট্রিক্ট ডিসিশন, কোনো স্ট্রিক্ট স্টান্স, কোনো স্ট্রং এগ্রিমেন্ট, কোনো কিছুই শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। অর্থাৎ অনেক ফ্যানফেয়ারের পরেও এই দুদিনের যে G7 সামিট, সেটা কিছু লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট বা নৈসর্গিক দৃশ্য উপভোগ এবং মেলোনি এবং ম্যাক্রনের কিছু মুহূর্তের ভাইরাল ভিডিও ছাড়া সারা বিশ্বের কাছে কোনো বার্তাই দিতে পারল না। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ যেমন চলছিল তেমনই চলছে, ইসরায়েল প্যালেস্টাইনের অবস্থা যেমন ছিল তাই আছে। ভারত এবং পাকিস্তানের এত বর্বরতা সত্ত্বেও একবারের জন্য পাকিস্তানের কোনো নিন্দা করা হলো না। ইরান এবং ইসরায়েলের যুদ্ধ ভয়াবহ পরিস্থিতি নিচ্ছে, এবং G7-এর মতন 51তম সামিট করে ফেলেছে। অর্থাৎ এত বড় বড় প্রতিশ্রুতি, এত বড় বড় আদর্শ থাকার পরেও G7 কি বিশ্বের প্রত্যাশাকে পূর্ণ করতে পারল? একেবারেই নয়। G7-এর কাছ থেকে আরও অনেক দায়িত্ব আশা করেছিল সারা বিশ্ব। ডোনাল্ড ট্রাম্প চলে যাওয়ার পরে আশা করা হয়েছিল যে বাকি যে নেতারা রয়েছেন, বাকি যে লিডার্সরা রয়েছেন, এরা কিন্তু IMF-এর বিচারে বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর লিডার্স, এবং তাদের কাছ থেকে সারা বিশ্বের, বিশেষ করে ডেভেলপিং এবং আন্ডার ডেভেলপড দেশগুলোর প্রত্যাশা অনেকটাই। কিন্তু কোনো রকম স্ট্রং ডিসিশন, কোনো রকম ইউনানিমাস এগ্রিমেন্ট,
কোনোটাতেই পৌঁছতে পারলেন না G7-এর সদস্যরা। সুতরাং সার্বিকভাবে এই G7 সামিটকে ব্যর্থ একটি সামিট বলে অভিহিত করা যেতে পারে এবং সামনের দিনে ভারতবর্ষ এই ধরনের সামিটগুলোতে কতটা অংশ নেবে বা ভারতের ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজিটা কি হবে সেটা কিন্তু যথেষ্ট আলোচনা করবার, পর্যালোচনা করবার মতন একটি বিষয়। সুতরাং আশা করি তোমাদের কাছে G7-এর ছোট্ট করে G7-এর যে ইতিহাস বা বর্তমান যেটা প্রসঙ্গ সেটা অনেকটাই ক্লিয়ার হয়েছে। সামনের দিনে এরকম নতুন নতুন ভিডিওকে নিয়ে, বিশেষ করে দ্বিপাক্ষিক সম্পর্ক বা আন্তর্জাতিক সম্পর্ককে নিয়ে অনেক নতুন ভিডিওকে আমি এই চ্যানেলে নিয়ে আসব এবং অধ্যায়ন একাডেমি তোমাদের জন্য SLSTর কোর্স নিয়ে এসছে, যেখানে 9, 10 এবং 11, 12-এর কোর্স রয়েছে। এছাড়াও SSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এরও কোর্স রয়েছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্কগুলোকে রয়েছে। আমি যে এই ভিডিওটা করলাম এই ভিডিওর উপরে আমার একটা লেখাও রয়েছে, যেখানে আমি যে কথাগুলোকে এখানে বলেছি সেক্ষেত্রে তোমরা নোটের মতন করে সেখান থেকে সমস্ত লেখাগুলোকে পেতে পারো। তার লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দিয়েছি। এছাড়া অধ্যায়ন একাডেমির অফলাইন এবং অনলাইনে WBCS কোর্স চলে, সেখানে আমি ইকোনমি এবং ইংলিশের ক্লাস নিয়ে থাকি। তার বিষয়ে জানতে হলে সেটাও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরও একবার দেখা হবে। টিল দেন, গুড বাই।